ও আচ্ছা, এ বাত। আহারে বান্দির মেয়ে, আগে বলবি তো। যাকগে, শোন বান্দির মেয়ে, এক কাজ কর তবে, শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিংস, চুলের সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিবেটাও কেউ কাটিস কিন্তু। হতভম্ব মাহি। মায়াভরা হরিণীর চোখ দুটো তার বিস্ময়ে আর ভয়ের চাপে কোটর ছেড়ে বেরিয়ে আসা জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশী ধবধবে মুখশ্রী লাল হয়ে গেল নিমেষে। পাতলা টিকা লোক নাকের ডগাটা কেমন টুকটুকে লাল আভায় ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে জলখানা শক্ত করে ফুটিয়ে সপ্তদশী নিজের কণ্ঠে আওয়াজ তুলল কাট। আপনারা এসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটে রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলে না, তাই না? যুবকের বাদামি রঙা চুলগুলোর আড়ালে ঢেকে থাকা প্রশস্ত কপালখানায় দেখা মিলল গটা কতক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট খাড়া নাকখানা তার ফুটে উঠেছে খানিক। চলের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বিষ্টের সাথে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না, বান্দির মেয়ে? সপ্তদশী মৌন, নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যত্র। দু হাত বুকের সাথে কাছে ভাঁজ করে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কটমটের সন্দিগ্ধ কণ্ঠ। তোর কি ঘাড়ের সমস্যা, বান্দির মেয়ে? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক। ভ্রুদ্বয়ের মধ্যাংশ সামান্য গুটিয়ে ঘাড় ঘরালো সম্মুখে। রয়েসে মাথাটা খানিক উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখাবয়বে। অতঃপর সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, মানে? ঘাড়ে সমস্যা হতে যাবে কেন? এ পর্যায়ে দাঁতের চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুখানা সামান্য এগিয়ে এনে শক্ত চলে কটমট শব্দ তুলে খেকিয়ে শুধালো, তাহলে কথায় কথায় ঘাট তেরামি করিস কেন, বান্দির মেয়ে? নাকি আমার হাতের উত্তম মধ্যম না খেলে তোর পেটের ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশীর চিবুক নামালো কণ্ঠায়। মারের কথা শুনতেই তারা আদরে মুখখানায় নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কার্নিশ অলক্ষ্যে চিকচিক করে উঠল বুঝি। রূঢ় মানব সরু চোখে দেখল সব। ঘাড়টা সামান্য নুইয়ে এনে আলগোছে দুহাত বাড়িয়ে রাখল মাহের দুধারের কাউন্টারের টপের উপর। ধীরে ধীরে মেয়েটাকে দিকে আলগোছে ঝুঁকে আসতেই চুপসে যায় সপ্তদশী। ভয়ের তো ঢুক গিলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজের বুক। কেমন কোমর এক জায়গায় স্থির থাকলেও দোদুল্যমান ক্ষুদ্র দেহটা পেঁচাতে লাগলো ভয়ে ভয়ে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখল সব। পুরো বাদামি অক্ষিপুটে আচানক দেখা গেল এক চিলতে ক্রূর হাসির রেশ। পরক্ষণেই সে কেমন গমগমে গলায় আওড়ালো, পা দুটো কি খুব লম্বা বেশি হয়ে গিয়েছে, বান্দির মেয়ে? বইয়ের ততস্তম সপ্তদশী খিচে রেখেছে অক্ষিপুট। এরই মধ্যে মুগ্ধের অমন মোটা কথা কর্ণঘরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, মানে? যুবকের দৃষ্টিতে তা যেন আগুন ঝরছে। সে আগুনের উত্তাপে চোখে চোখ রাখার দায় সপ্তদশীর। তড়িঘড়ি করে দৃষ্টি ঝোঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু কি আর হলো তার? বোকামে নজর ঝুঁকাতেই যুবকের শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল তার কণ্ঠা। মাহি ভরকায় হুটহাট আক্রমণের তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের আঁচড় বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কটমটিয়ে তাকিয়ে আছে মাহির ফানে। চলে চল শক্ত তার নাকে মুখে লেপটেছে লালাব আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিস হিসে আওড়ায়, এটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি, বান্দির মেয়ে। তোকে কতবার বলছি ঘর থেকে বের না হতে। সবসময় আমার কথার উল্টোটাই কেন তোর করতে হয়, বান্দির মেয়ে? কণ্ঠনালী ভেঙে পড়েছে মাহির, পড়বার জোগাড় মাহির। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, তবুও তেজ কমেনি সপ্তদশীর। নাকের পাটা ফুলিয়ে জড়ালো এক নিঃশ্বাস টেনে ঝাঁঝালো কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝে যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটো ঘি ঢাললো। সে কেমন তড়া করে জ্বলে উঠল দেখো। এক ঝটকায় সপ্তদশীর নরম কণ্ঠা ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চপেটাঘাতে পিষ্ট করলো মাহির নরম তুলতুলে কপল। মুহূর্তই গাল বাঁকিয়ে কাউন্টার টপের ওপর আষ্টে পড়ল সপ্তদশী।
চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা দেখতে লাগলো সবকিছু। মাথাটা ঘুরছে ভন ভন করে, কানে উঠছে মাছি, গলাটা বুঝি এক্ষুনি খসে পড়বে পড়বে অবস্থা বেচারির। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের উপর। জ্বলতে থাকা অবশ গালের হাতের একটুখানি শীতল স্পর্শ পেতে আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় ধরে হলো না। তার আগেই 5টা শক্তপোক্ত রুক্ষ আঙ্গুল আচানক মুঠোয় চেপে ধরে মাহের নরম ঘাড়। সপ্তদশী কোকিয়ে ওঠে ব্যথায়, ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই সপ্তদশীর মাথাটা আলগোছে নিজের দিকে ঘুরিয়ে নেয় রূঢ় মানব। চোখে মুখে স্পষ্ট আগুন লেপ্টে হুংকার ছুড়ে বলে ওঠে, ইউ উইস! আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই দিনের নাগরকে মানবি, জানোয়ারের বাচ্চা? হাতের কাছে একবার পাই শুধু তোর দুদিনের নাগরকে, দেন তোর চোখের সামনে ওই বাস্টার্ডকে টুকরো টুকরো করে ছাড়বো। মাইন্ড ইট। ঘাড়ের রগ ছিঁড়ে যাবার জোগাড় বেচারের। হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ তো হচ্ছে না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়। ফুঁপে উঠল ঘাড়ের ব্যথায়, নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ, কপালের রড চামড়ায় দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফ কাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলোভাবে। এমন একটা দগদগে ক্ষততে ঔষধ কিংবা ব্যান্ডেজের ছিটেফোঁটাও নাই। যুবক নিজ ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো রকমে ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব। ঘাড়ে রগ ফুটেছে বেশ, মুখাবয়বে কঠিনতা লেপ্টে সে আচমকা মাহের কথার প্রত্যুত্তরে এক অদ্ভুত কণ্ঠে শুধালো, আমার চাইতেও বেশি পাচ্ছিস বান্দির মেয়ে? থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত স্থিতিশীলতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানে চোখ খুঁজল যুবকের রূঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্যে কথাটা বলল সে? তার চাইতেও বেশি মানে? মাহি দ্বিধাবোধে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্টি যুবকের পানে তাকিয়ে থাকতেই হঠাৎ করে তার সন্ধানে চোখ দুটো গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটাই। নরম দিলের সপ্তদশী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তেই ডান হাত উঁচিয়ে যুবকের কপাল স্পর্শ করার দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজি সন্ধিকে চট করে আটকে নেয় মুগ্ধ। শক্ত চলে কটমট শব্দ তুলে গর্জে উঠল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি বান্দির মেয়ে! হতবুদ্ধিকর ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতের পাশে ঠাই দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা এত খারাপভাবে কাটলো কিভাবে? মাথার তালু জ্বলছে রুড়ো মানবের। এক ঝটকায় মাহের ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। কটমট করতে করতে হাত ঠেকালো নিজের কোমরে। অতঃপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে বান্দির মেয়ে? উজ্জ্বল মুখখানা নিমিষেই চুপসে গেল সপ্তদশীর। সেথায় ভর করলো একরাশ বিরক্তি। লোকটা যেমন তেড়া তা তো আগে থেকেই জানা তার। তারপরও যে সে কেন ওসব জিজ্ঞেস করতে গেল? মাহি শক্ত করলো মুখাবয়ব। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তড়াক কণ্ঠে আওড়ালো, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনোদিন আপনাকে কিছু জিজ্ঞেস করব না। তক্ষুনি ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি সরু করে সন্ধিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়েও গলার দেখি তেজ কমেনি বান্দির মেয়ের। সরু নাকের পাটাটা মুখ ভরতেই ফুলল মাহের। কাউন্টার টপ থেকে নিচে নেমে যেতে তৎপর কাট কণ্ঠে শুধালো, কমবেও না এত সহজে। জিভ খসে কথাটা বের হয়েছে সেকেন্ড দশেক হবে বোধহয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহির। এহেন অতর্কিত কাণ্ডে বিরক্ত মাহি তার দু পায়ের হাঁটু ঠেকেছে যুবকের নাভি কমল বরাবর। সপ্তদশী দাঁত কিরমির করতে করতে হাঁটু দুখানা সরাতে উদ্যত হতেই বাদ সাধল যুবক। এক হাতে শক্ত করে চেপে ধরল সপ্তদশীর হাঁটু। মাহের বিরক্ত হলো, বিরক্ততায় মাথা উঁচিয়ে তাকালো পাহাড়সম মানুষটার দিকে। তেতো কণ্ঠে খ্যাক করে আওড়ালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু ধরলেন কেন? নিখাত সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট দুটো আলগোছে দাঁতের তলায় পিষে গেল কেমন। পিয়ার্সিং করা ঠোঁটের বাঁ দিকের অংশখানা এখনো আটকে আছে লম্বা ক্যানাইন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা।
কি লম্বা তার দাঁত, কপাটের উপরিভাগের ক্যানাইন দাঁত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল সপ্তদশীর পানে, অতঃপর শান্ত অথচ রূঢ় কণ্ঠে হিসিয়ে বলল, তোর তেজ কমাতে। কেঁপে ওঠে মাহি, বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আচমকা মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবক বেশ দেখল মেয়েটার ভয়ার্ত মুখখানা, তা পরখ করতেই সে কি পৈশাচিক আনন্দ তার। যুবক আলগোছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদশী তৎক্ষণাৎ দু হাতে ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাই ষাট, এমন একটা পাহাড়সম মানবকে কি তার মতো মাছি দূরে ঠেলতে পারে? সপ্তদশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এক চুল নড়াতে পারেনি মুগ্ধকে। শেষমেশ আর সইতে না পেরে মাহি কেমন চেঁচিয়ে উঠে বলে, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। বাকিটা কণ্ঠ অব্দি আসার আগেই আটকে গেল সপ্তদশীর। জিভের ডগা হয়ে গেল বাকশূন্য। তার ছলছল চোখ জোড়ার ভীতু চাহনি এক দৃষ্টে তাকিয়ে আছে যুবকের মুখ পানে। সপ্তদশীর ক্ষুদ্র কায় দেহটা কাঁপছে ভীষণ, শত হলেও বুক বরাবর ঠেকছে রিভলভারের ঠান্ডা নল। ভয় না পেয়ে থোড়াই উপায় আছে তার। মাহি ঢুক গিলছে ক্ষণে ক্ষণে, যুবকের করুর হাসি মাতিয়ে রেখেছে তার অধৈর্যরা। চোখ দুটো খেলছে এক রাস রহস্যময় ভাবস্রোত। যুবক ঘাড় নুইয়ে আনে সামান্য, মাহের বুক বরাবর বন্দুকের শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে হিসিয়ে বলল, স্প্রেড ইউর লেগস। আকাশ ভেঙে ধরণীতে টপকালো সপ্তদশী। চোখ দুটো বিস্ময়ে কটর ছাড়িয়ে বেরিয়ে আসবে আসবে ভাব, মুখাবয়বের অভিব্যক্তিকে শনাক্ত হচ্ছে একরাশ হতবাকতা। সপ্তদশী ভুলেই বসল যুবকের কথায়। এদিকে মুগ্ধ নামক বেপরা পুরুষ কথা পুনরাবৃত্তিতে অভ্যস্ত নয়, এ যেন তার শাসনের খেলাপ। যুবক চল ফোটালো ফের। তক্ষুনি মাহের বুক থেকে বন্দুকের নল উঠিয়ে এনে আচমকা ঠেকলো সপ্তদশীর ললাট বরাবর। ফের হুঙ্কার ছুড়ে আওড়ালো, ইউ ফাকিং বিস, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটুদ্বয়ের মাঝে দূরত্ব টানল সপ্তদশী। বুক ভাঙা আর্তনাদে ভারী তার বুক, চোখ দুটো তার মানছে না বাঁধ, নীরবে ঝরাচ্ছে অশ্রু। যুবক আলগোছে পা বাড়ায় সম্মুখে। ধীরে ধীরে সপ্তদশীর কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখল কাউন্টারের ওপর। অতঃপর নিজের রুক্ষ আঙ্গুলের শক্ত থাবায় আচানক আঁকড়ে ধরল মাহের নরম চল। সপ্তদশীর চোখ খিচে কোকিয়ে ওঠে এবার। চল কটমট করছে তার, এই বুঝে চওয়ালটা ভেঙে গুড়িয়ে পড়ল মাটিতে। অথচ মুগ্ধ নামক গম্ভীর মানব শ্লেষাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে মাহের তীর করে কাঁপতে থাকা অধর যুগলের বানে। যুবকের নয়ন আটকাচ্ছে না আজ, নয়ন মেতেছে তেজোয়ান ভাব। সে কেমন ভ্রু উঁচিয়ে শ্লেষাত্মক ইঙ্গিত জুড়ে আওড়ালো, ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বান্দির মেয়ে। নাক কুচকায় মাহি, তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বেহায়া যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদশী তক্ষুনি চোখে মুখে একরাশ ঘৃণা লেপ্টে আগুন কণ্ঠে আওড়ালো, এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না নোংরা লোক? ঠোঁট বাঁকায় রুড়ো মানব, শুষ্ক অধৈর্যরা জিভের ডগা দিয়ে আলতো করে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে মুখ এগোয় মাহের দিকে। তাচ্ছিলের ভান ধরে হিসিয়ে বলে, না, করে না। জলের ব্যথায় মুষড়ে যাচ্ছে সপ্তদশী, মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহায়া লোকের হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াসে কোনো রকমের চোখ খুঁজে বলে ওঠে, আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেইটা নিঃসন্দেহে আপনি, মিস্টার বিস্ট। চলের বেশি বেশি টানটান হলো মুগ্ধের। ঠোঁটে খেললো তাচ্ছিল্যের হাসি। সপ্তদশীর নরম সরম ঠোঁট যুগল ছুঁই ছুঁই তার রুক্ষ অধর যুগল। সে কেমন নাটকীয় ভান ধরে তখনই মাহের বাহাতখানা চেপে ধরে জোর করে নামিয়ে আনলো নিজ ট্রাউজারের সম্মুখভাবে। বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থা মাহের হাত। সপ্তদশী নাক মুখ কুচকে হাত গুটিয়ে নেবার প্রয়াসের মতো। অথচ বেয়াদব ছেলেটাকে দেখো, মেয়েটাকে ইচ্ছে করে জ্বালাতন করছে। শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠে, গুনে দেখতো বান্দির মেয়ে, তাতে আমার কয়টা বাল ছেঁড়া গেল। লজ্জায় কান গরম হয়ে গেল সপ্তদশীর। কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বের হচ্ছে নিজ অসহায়ত্বে ভেঙে পড়েছে বকা মেয়ে। সহসা কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে দিনদয় মানব বাঁকা হাসল এ পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধর যুগল আলগোছে রাখল সপ্তদশীর তুলতুলে অধরের ওপর। মাহের ফোপানো বাড়ল বোধহয়, ছটফটাতে লাগলো সদ্য জবাই করা পশুর ন্যায়। রূঢ় মানব আগের ন্যায় ঠায় অবস্থানে থেকেই হিসিয়ে শুধালো, মেয়েদের তেজ কাচের চাইতেও বেশি ভঙ্গুর হয় বান্দির মেয়ে।
সামনে একটা হাত আঘাত, আর অমনি তোদের তেজ অহংকার সবটা চূর্ণ বিচূর্ণ। ভুলেও আমায় রাগাস না মেয়ে। একবার যদি আমি নিজের পশুত্বে আর নামি, তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবো। নেহাত তোর বয়স কম, আমার মতো বিস্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তোর। সো ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস ইউর লিমিটস। সবার আগে অকেজো করতে চাচ্ছে না, সময়ের আগে অকাজ করতে চাচ্ছে না। সবগুলো কথা সপ্তদশীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে গিয়েছে রূঢ় মানব। সপ্তদশী নীরবে শুনল সব, চোখ দুটো তার বুজে রাখা মুগ্ধ আলগোছে ঠোঁট সরালো কথাতে শেষে। ঝটকা মেরে সপ্তদশীর চল ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো দু কদম, উন্মুক্ত পেটানো দেহখানা টান টান করে দুহাতে গুজলো পকেটে। পরক্ষণে না কঠিন মুখে ধমকে উঠল, নাও গো ব্যাক টু ইয়োর রুম। এক বাক্যে কাজ হলো এবার। সপ্তদশী ভীষণ বাধ্য ভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টার টপ থেকে। অতঃপর কিচেন ফ্লোরের এক কোণে গা গটিয়ে বসে থাকা ভয়ার্ত কিউটিকে কোলে তুলে নিয়ে এক ভুয়ো দৌড়। তবে যাওয়ার সময় আবার কি মনে করে হুট করেই পা থামালো সপ্তদশী। বকার ন্যায় ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরতেই চোখাচোখি হলো রূঢ় মানবের সাথে। রূঢ় মানব সামান্য ঘাড় কাত করে ঠোঁট কামড়ে রেখে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মাহি ভড়কায়, যুবক ফাঁকা ঢোক গিলতে গেলেই হুট করে দেখলো যুবক বাঁ হাত বের করছে পকেট থেকে। রয়েছে বাঁ হাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে মেয়েটাকে দেখিয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে, ফাঁক ইউ বান্দির মেয়ে। বেয়াদব ছেলে। বেয়াদবি দেখে গা গুলিয়ে ওঠে মাহির। নাক মুখ সিটকে তক্ষণে চলে গেল কিচেন থেকে। সপ্তদশীর দৃষ্টিসীমানার বাইরে যেতেই রং পাল্টালো যুবকের মুখ। সেথায় এবার ভর করলো ক্রূরতা। দাঁতে দাঁত চেপে হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডুলতে ডুলতে বিড়বিড়িয়ে আওড়ালো, ফাঁকাও। থরথর করে কাঁপছে মেড। নত মস্তিষ্কে হাঁটু গেড়ে মার্বেলের মেঝেতে বসে আছে সবাই। অদূরের উঁচু গদির পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্নাইপার, যার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বাঁ হাতে সিগার চেপে ধরে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া উঠছে মুখমণ্ডলের চারপাশে। গদি হতে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যাডউইন, গম্ভীর দৃষ্টি তার মেয়েদের দিকে নিবদ্ধ। প্রায় বেশ কিছুক্ষণ পর কামরার নীরবতা ভেদ করে মনস্টার শব্দ তুলল কণ্ঠায়, গমগমে গলায় আওড়ালো, মেয়েটার ঘরে খাবার দিয়ে আসিসনি কেন? মেয়েটা সব কাঁপছেন। তাদের ভাষ্যমতে মেয়েটা মনস্টারের নিকট স্পেশাল। তার খাবার দাবারে কোনরূপ কমতি হলে মনস্টার নিশ্চয়ই কাউকে ছাড় দেবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহস করেনি মেয়েটার খাবার আনা নেয়। এদিকে মনস্টারের কথা শোনার পরও সকলের মৌনতা দেখে চল শক্ত হলো অ্যাডউইনের। কোমরের পিঠে দু হাত বেঁধে যুবক কঠিন গলায় ধমকে বলল, সবাই কি ববা হয়ে গিয়েছিস? শুনতে পাচ্ছিস না মনস্টার কি বলছে? মেয়েদের মধ্যে থেকে এবার আগ বাড়িয়ে কথা বলতে মধ্যবয়সী এক রমণী কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতো বলতে লাগলো, আসলে মনস্টার আমরা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেয়া খাবার যদি মিসের পছন্দ না হয়, তখন তো আপনি আমাদের মেরে ফেলতেন। তাই এখন কি না মেরে এখন কি না মেরে থাকবো? মেয়েটির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মনস্টারের গমগমে কণ্ঠ শোনা গেল। তখনই কেঁপে ওঠে সবাই। মনস্টার নামক বলিষ্ঠ পুরুষ ঠোঁটের ফাঁকে সিগার গুজে রেখেই স্নাইপার তুলে লো কাঁধে। অতঃপর স্নাইপারের লম্বা নল মেয়েদের দিকে ঘোরাতে ঘোরাতে ডান হাতে ট্রিগার চাপলেন নির্দয় মানব। পর মুহূর্তেই ঝনঝনানোর বিকট শব্দে কেঁপে উঠল কামরার প্রতিটি দেয়াল। বৃষ্টির ন্যায় গুলি বর্ষণের মুহূর্তেই নিতিয়ে গেল কয়েক জোড়া প্রাণ। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে গেল লৌহর দাগ। মার্বেলের তক্তকে ফ্লোর ভেসে গেল তাজা লৌহর বহরে। প্রায় মিনিট 10 গলাবর্ষণ চালিয়ে অবশেষে থামল মনস্টার। স্নাইপারের চৌকস ডগাটা কেমন আগুনের ন্যায় লাল হয়ে গিয়েছে। মনস্টারের আলগোছে তা কাঁধ থেকে নামিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেললো মেঝেতে। ঠোঁটের কোণে মুখ গুজে রাখা সিগারটা ফের হাতে নিয়ে যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকলো, অ্যাডউইন। এক ডাকে সাড়া দেবার মানুষ অ্যাডউইন। তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্টারের গদির পাশে। মাথাটা নুইয়ে রেখে আনুগত্যপ্রবণ কণ্ঠে বলল, জি মনস্টার। সিগার লম্বা টান বসালো মুগ্ধ। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো বসা ছেড়ে। পরক্ষণে দুহাত পকেটে গুজে যুবক পা বাড়ায় সম্মুখে। শূন্য পায়ে ফ্লোরে ভেসে থাকা উষ্ণ লঘু হতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে তারাই নির্দয় মানব। এহেন কাণ্ডে
স্বস্তিতে ছড়িয়ে শরীর থেকে সকল ক্লান্তি নেমে যাচ্ছে তার। যুবক সিগার ফুঁক বসিয়ে হুংকার ছুড়ে বলে, এখন থেকে ওর সবকিছু চাওয়ার আগেই যেন ওর হাতের কাছে সব চলে যায়, হোক সেটা খাবার অথবা অন্য কিছু। গট ইট? গম্ভীর মুখে অথচ অপর নিজ মাথা নাড়ায় আরুইন। পরক্ষণে ঠোঁটের কোণে এক চলতি রহস্যময় হাসির রেশ টেনে মনে মনে আওড়ায়। তা তো দিবই মনস্টার। রাত প্রায় ১০টা। পেট পুড়ে খেয়ে দিয়ে আজ আর নড়তে পারছে না সপ্তদশী। একসঙ্গে পছন্দের হরেক রকম খাবার পেয়ে হাবাত্যের ন্যায় গপগপিয়ে গিলেছে ২ প্লেট ভাত। শুধু কি সে, তার কিউটিও যে খেয়েছে অনেক কিছু। পেট ফুডের সাথে খেয়েছে ইস্টার্ন ফুড। এতদিনে পেট পুড়ে খেতে পেরে সে কি আনন্দ মহাশয়ের। মাহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতেই যা খাবার খেয়েছে না, ও তো খাবার হজম হতেও তো সময় লাগবে বেশ। সপ্তদশী গুটে গুটে পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়াচ্ছে তার কিউটি। দুজনার মধ্যে তেমন দেওয়া নেওয়া হচ্ছে, ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরে দরজার কাছে থেকে ধেয়ে এলো এক তরুণীর সুমিষ্ট কণ্ঠ। আহ, আসবো মুনলাইট? পায়ের গতি থামলো মাহির। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। দরজার কাছে মিলাকে অমন অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু গোটায় সপ্তদশী। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে সন্দিগ্ধ গলায় বলে ওঠে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। অনুমতি অনুমতি পেয়েই তবেই ভিতরে ঢুকলো মিলা। গায়ে তার এখনো সকালের মলিন শাল। গম্ভীর মুখে গুনে গুনে পদচারণার মিনিট দুয়েকে চলে এলো মাহের নিকট। এসে কোনরূপ বলা কওয়া ছাড়া আচমকা টেনে ধরল মাহের নরম কবজি সন্ধি। এহেন হুটহাট কাণ্ডে অবাক মাহি। হতবাক চোখে মিলার পানে তাকাতেই মিলা তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে বসালো বিছানায়। অতঃপর নিজেও বসলো মেয়েটার পাশে। মাহি এখনো হতবাক নেত্রে তাকিয়ে আছে। ভ্রু গুটিয়ে গম্ভীর মুখে যেয়ে না কিছু বলতে যাবে, অমনি মিলা নিজ শালের ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মাহির হাতে। মাহি হতভম্ব। পুরনো দিনের ভিনটেজ পেপারে তৈরি একখানা খাম। সে খামে আদৌ কি আছে তা জানতে কৌতূহলী মাহি। তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টে তাকালো মিলার পানে। চোখ মুখে একরা শতবকতা লেপ্টে সন্দিগ্ধ কণ্ঠে আওড়ালো, কি এটা, কে দিয়েছে? মিলার গম্ভীর মুখে এতক্ষণে ফুটলো এক টুকরো মুচকি হাসি। সে আলগোছে ডান হাতে ছুঁয়ে দিল মাহির নরম গাল, যেখানে এখনো মনস্টারের থাপ্পড়ের আঘাত স্পষ্ট। মিলা এক দৃষ্টে কিয়ৎক্ষণ চেয়ে রইল মেয়েটার গালের দিকে। পর মুহূর্তে ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞেস করে ওঠে, বললে না যে? এটা কার চিঠি? ধ্যান ভাঙল মিলার। তড়িঘড়ি করে নিজের চকচকে দৃষ্টি লুকোলো এদিক ওদিক। ভেজা চোখে আলতো হেসে শুধলো, তোমার পাগল প্রেমিক। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। জল ফুটে আচমকা হাতের খামটি ছুঁড়ে ফেললো মেঝেতে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় না বললে আমি খুশি হব। মিলা ফের গম্ভীর হলো। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজায় কাজটা পরখ করে ঘুরে তাকালো মাহির পানে। রহস্যে চাপা সরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো? মুনলাইট, তুমি হয়তো জানোই না যে সে ছেলে একমাত্র তোমাকে এই নরক থেকে বের করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে বারবার। এহেন কথায় যার পরনায় অবাক মাহি। সহসা ঘাড় ঘুরিয়ে তাকায় মিলার পানে, হতবাক কণ্ঠে বলে, মানে? মিলা ফের দৃষ্টি ঘোরায় দরজার দিকে। রয়ে শয়ে সতর্ক হয়ে বসলো নড়েচড়ে। নিজ উদ্যোগে মাহির ডান হাতটা টেনে এনে নিজের হাতের মুঠোয় চেপে ধরে শুকনো অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে বলতে লাগলো, এখন এত কিছুর মানে বলতে পারবো না মুনলাইট। শুধু এটুকু মনে রেখো, এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না। যে কোনো দিন যে কেউ এসে তোমাকে মেরে ফেলতে পারে। আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিব না মুনলাইট। কিন্তু তোমার আগে আমার যদি কিছু হয়ে যায় তখন তখন আমি তোমায় কিভাবে সেভ করব বলো? তাই আমার এ দেহে প্রাণ থাকতে আমি তোমাকে সহি সালামত এখান থেকে বের করে ছাড়বো। এহেন কথাগুলো যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে সপ্তদশীর। তার চোখ মুখের অবোধের ছাপ স্পষ্ট। সে ভ্রু গুটিয়ে সন্দিহান গলায় আবারও জিজ্ঞেস করলো, কে মারবে আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আশা কণ্ঠে বলল, তুমি আপাতত এখানে আছো, এটা একটা নরক, যেখানে থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণে এখানকার প্রতিটি মানুষ একে অপরের মরণ চাই। ইতোমধ্যেই অনেকেই এই কাজ করেছে। অবশ্যই আদেশ স্বয়ং রুশদি কিং দিয়েছে। শোনো মুনলাইট। থামলো মিলা। শুকনোর গলাটা খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল,
তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মনস্টার জেনে বুঝে তোমায় এই প্লেসে রেখে দিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, না হলে সে নিজে তোমায় মারবে। অর্থাৎ তুমি মনস্টারের অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত, যেটা আমি এবং মায়াঙ্ক কেউই চায় না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল সপ্তদশীর। তার মধ্যে ক্ষুদ্র মানুষটার প্রাণটাও যে এতটা সংকট থাকতে পারে তা হয়তো কল্পনা ছিল তার জন্য। মাহি থমকে বসে আছে, মিলার চোখ দিয়ে নীরবে গড়াচ্ছে অশ্রু। একখানা বড়সড় টিভির পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাত থেকে ট্রাউজারের পকেটে গুজে রাখা, আর এক হাত হুইস্কির বোতল, আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখের টিভি পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সপ্তদশীর ঘোরের দৃশ্য। মিলা কাঁদছে, মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দিবে অবস্থা। তার হাতে একখানা চিঠি। মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করছে সে। মুখ ভরে ভরে গিলছে হুইস্কি। পেছন থেকে অ্যাডউইন তখন গম্ভীর মুখে বলে ওঠে, মনস্টার, জাস্ট একবার আদেশ করুন। উনাকে না আটকালে উনি আবারও পালাবে। আপনি বললে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছদ্মবেশীকে। মনস্টার দাঁত কিরমির করছে। পকেট থেকে ধাত বের করে এনে ঘাড় ডলছে অনবরত। সাপের ন্যায় ফোঁস ফোঁস করতে করতে পরক্ষণে বলল, ওকে এক্ষুনি আটকে ফেললে আমি ওই বান্দির মেয়েকে প্রাণে মারব কি করে। থামলেন রূঢ় মানব। টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটি হাঁটা ধরল উল্টো পথে। যাবার সময় কটমটিয়ে বলে গেল, অ্যাডওয়েন, গার্ডেনে একটা কবর খুঁড়ে রাখ, আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্দির মেয়ে যেদিন আবারও আমার প্যালেস থেকে পালানোর দুঃসাহস দেখাবে, সেদিনই হবে ওর আর ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। অ্যাডউইন শুনল সব। মুহূর্তেই তার চল শক্ত হলো। সে ফের টিভির দিকে চোখ রাখতেই দেখলো মিলা হেঁটে এসে দাঁড়িয়েছে ঝাড়বাতির নিচে। আচমকা সে মাথা উঁচিয়ে তাকায় ক্যামেরার বরাবর। পরক্ষণে ঠোঁটের কেনে এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে আলগোছে নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেখান থেকে। অ্যাডওয়েন তখন কটমট করে বিড়বিড় করলো, ফাঁকেও মেলা। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।